সচরাচর মিলি শাড়ি পরে না, বিরক্ত লাগে। ঠিকমতো হাঁটতে পারে না, চলতে পারে না, কথায় কথায় উল্টে পড়ে। বিয়ের পর কয়েকটা দিন পরেছিল যদিও, কিন্তু পরবর্তীতে রেনু বেগম নিজেই বলেছেন মিলি যেটা পরে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাই যেন পরে। এই নিয়ে তার কোনো বাধা নেই। মিলি তারপর থেকেই থ্রি পিস পরে চলাফেরা করে। শাড়ি না পরার আরও একটা কারণ আছে, সে শাড়ি ঠিকমতো করে পরতে পারে না। একেবারেই পারে না মানে এমনটা না, সব ঠিক পড়লেও কুচি গোছাতে পারে না সে। পেটের কাছে ফুলে থাকে, বিশ্রী দেখায়। প্রতিবার নীরা এসে ঠিক করে দিত, কিন্তু আজ নীরা ব্যস্ত, ডক্টরের কাছে গেছে। ওইখান থেকে একেবারে বিয়ে বাড়িতে যাবে। সৌরভ সাথে গেছে। রেনু বেগম রুমটা করিডোরের শেষ মাথায়, ডাকলেও শুনবেন না। তাছাড়া তিনি গুরুজন, তাকে দিয়ে কুচি ঠিক করাবে কিভাবে? মিলি হতাশ হয়ে আবারও শাড়ি পরায় মনোযোগ দিল। সিয়াম ঘরে ঢুকলো। হয়েছে তোমার? মিলির দিকে লক্ষ্য করতেই আবারও হুড়মুড় করে ঘর ছেড়ে বাইরে উদ্দেশ্যে পা বাড়ালো। মিলি ঘরে ঢুকেছে 1.5 ঘন্টার উপরে। সিয়ামের ধারণা এতক্ষণে 10 বার শাড়ি পরা হয়ে যায়। আর এই মেয়েটা কিনা এখনো পরতেই পারলো না। মিলি পিছু ডাকলো, শুনুন। সিয়াম পিছে ঘুরল না। মিলির শাড়ি আধ খোলা, কুচি ফ্লোরে ছড়াছড়ি এলোমেলো হয়ে আছে। বুকে যেমন তেমন করে আঁচল টানা। নিজেরই কেমন যেন অস্বস্তি হচ্ছে সিয়ামের, সাথে অস্বস্তিও লাগছে। সে গলায় হাত দিয়ে দেখল ইতিমধ্যে ঘাম ছুটে গেছে। বলল, কিছু বলবে? আপনি শাড়ি পরাতে পারেন? মানে? না মানে। মিলির গলার স্বরটা উঁচু করলো। ভেবেছে আসতে বলাই হয়তো সিয়াম শুনতে পারেনি। শাড়ি 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 পরাতে পারেন আপনি? সিয়াম সোজা হয়ে দাঁড়ালো, তার কণ্ঠে বিস্ময়। আমি কেন শাড়ি পরাতে পারবো? আর আমি কি শাড়ি পরি নাকি? কেন, না পরলে বুঝি পরানো শিখতে নেই? শিখলে কি দোষ ছিল? এখন আমাকে পরিয়ে দিতে পারতেন। মিলির অসহায় কণ্ঠ শুনে সিয়াম নড়ে চড়ে উঠল। তুমি শাড়ি পরতে জানো না? জানি, অল্প অল্প। তাহলে না হয় থাক, তোমার যা ভালো লাগে সেটাই পরো, শাড়ি পরার দরকার নেই। মিলি সাথে সাথে প্রতিবাদ করলো, না না, আমি শাড়ি পরবো, আর এই শাড়িটাই পরবো। মিলির বলার ভঙ্গিমা দেখে সিয়াম মৃদু হাসলো। মিলির হাসিটা লক্ষ্য করতে বেশ লজ্জা পেল। সিয়াম তার মনের কথা বুঝে ফেললো কিনা কে জানে। আজকাল লোকটার প্রতি নতুন অনুভূতি লুকায়িত থাকতে চায় না। মিলি নিজেও প্রকাশ করতে চায় না, তবে প্রকাশ ঠিকই হয় কথায় কাজে। বিয়ে বাড়িতে আসার পর থেকেই মিলিকে সিয়ামের কাজিনরা ঘিরে ধরেছে। এর আগে মিলির সাথে তাদের সাক্ষাৎ হয়নি। বিয়েটা হয়েছে আকুশাত, কাউকে জানানোর সুযোগ ছিল না। সামনাসামনি মিলিকে দেখার পর থেকে সবাই যেন হইচই লাগিয়ে ফেলেছে। যদিও সিয়ামের সামনে কারোর মুখ থেকে টু শব্দটিও বের হয় না। তাদের ভাই বোনের ভেতরে সিয়াম সবচেয়ে রাগে। একটু এদিক ওদিক হলেই ধমকাধমকি শুরু করে। সিয়ামের কাছে ঘেরা দূরে থাক, পারলে 10 হাত দূরে থাকে সবাই। মিলিকেও তারা এক ফাঁকে সিয়ামের পাশ থেকে টেনে ঘরের ভেতরে নিয়ে গেল। নীরা ঘরের বিছানায় বসেছিল। সৌরভের কড়া আদেশ, রুম ছেড়ে বেরোনো যাবে না। মিলি এসে তার পাশেই বসলো। অন্য সব কাজিনরা কেউ বিছানায়, আবার কেউ চেয়ারে টেনে আনলো। এদের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা হচ্ছে অথই। মিলি যখন প্রথম তাকে দেখল, নিজেরই চোখ যেন ধা দিয়ে যাচ্ছিল। গায়ের রং তার কি উজ্জ্বল! অথই মিলিকে প্রায় জাপটে ধরে বলল, সিয়াম ভাইয়ের সাথে থাকতে তোমার ভয় করে না ভাবি? তোমরা কি এক রুমে থাকো? মিলির উত্তর দেবার আগেই নীরা বলল, সে কি কথা অথই, এক রুমে থাকবে না কেন? ওরা হাজবেন্ড ওয়াইফ না? অথই বলল, না মানে কি রাগী, বিছানায় থাকতে দেয় তোমায়? মানে ধাক্কা দিয়ে ফেলে দেয় না? পাশে বসা অন্য সবাই খিলখিল করে হেসে দেয়। একজন তো বলেই ফেলল, তোর ওপর রাগারাগি করেছে বলে তার বউয়ের ওপরও রাগারাগি করবে নাকি? বউয়ের কাছে সব পুরুষের রাগই পানি হয়ে যায়, জানিস না সেটা? অথই লজ্জা পেল খানিকটা। আসলেই সে বিরাট বড় সাহসের কাজ করে ফেলেছিল। আরিয়ার যাওয়ার পর খুব সাহস নিয়ে সিয়ামকে প্রপোজ করেছিল। নেহাতে সিয়াম মেয়েদের গায়ে হাত তোলে না, নয়তো যে পরিমাণ রেগেছিল, নিশ্চিত গালটা লাল নীল হয়ে যেত। অথই বোকা হেসে মিলির দিকে তাকালো। মিলিকেও ভীষণ মিষ্টি লাগছে দেখতে।
কেমন ফোলা ফোলা গাল। সে বলল, সিয়াম ভাই তোমায় ভালোবাসে ভাবি, যত্ন করে। এবারও মিলির উত্তর নীরাই দিল, ভালোবাসে না আবার, বইয়ের চিন্তায় সারাক্ষণ তটস্থ হয়ে থাকে। সেদিন কি হলো জানো? মিলির হাত থেকে গ্লাস পড়ে হাতে কাঁচ ফোটায় ও যখন আর্তনাদ করে উঠল, তখনই ভাই পড়িমড়ি করে ছুটে এসেছিল। পরনে কি ছিল জানো? টাওয়েল আর টি শার্ট। বেচারা বইয়ের চিন্তায় প্যান্ট পরার কথাও অবধি ভুলে গিয়েছিল। ভাবতে পারো কতটা ভালোবাসে। সবাই এ কথা শুনে হেসে গড়াগড়ি খেলেও মিলি লজ্জা পেল। সত্যি লোকটার পাগলামিতে সেদিন কি অস্বস্তিতেই না পড়তে হয়েছিল। সৌরভের খোঁটা ছিল ফ্রি। লোকটাও তাও কোনো মতে ধমকা ধমকি দিয়ে পার পেয়ে নিজের রুমে ছুটেছিল। আর মিলি নীরা আর সৌরভের কথায় আটকে লজ্জার মাথা তুলে তাকাতে পারে না। তবুও তো মা বাড়ি ছিল না, নইলে কি যে হতো, লজ্জার পরিমাণ 10 গুণ বাড়ত। সিয়াম বসে বসে বোর হচ্ছে। মিলি ভেতরে সেই কখন গেছে, আর ফেরার নামই নেই। শাড়িটাতে কি মিষ্টি দেখাচ্ছিল তাকে। সিয়াম আধা মিনিট হাঁ করে তাকিয়েছিল। কাজের মেয়েটার হাসির আওয়াজে হুঁশ ফেরে তার। মিলিকে শাড়িটাও কাজের মেয়েটাই পরিয়ে দিয়েছিল। সিয়াম সিদ্ধান্ত নিল সেও শাড়ি পরানো শিখবে। আগে কাজে লাগেনি, এখন তো লাগবে। অনেকক্ষণ পরেও মিলি না আসায় সে উঠে বাড়ির ভেতরে ঢুকলো। মানুষে গিজ গিজ করছে চারিপাশ। নীরা বা মা ওর আশেপাশে নেই। থাকলে মিলির কথা জিজ্ঞাসা করা যেত। একটা রুম থেকে অনেকের হাসি হাসির শব্দ পাওয়া যাচ্ছে। সে বাইরে গিয়ে দাঁড়ালো। গলা খাকারি দিতেই ভেতরে একেবারে শান্ত হয়ে গেল। সিয়ামকে সবাই জমের মতো ভয় পায়। একে অন্যের হাত খামছে মুখ চাওয়াচাই শুরু করলো। সিয়াম বলল, মিলি আছে? কথাটা বলেছি কি বলেনি, সবাই এমন ভাবে তাকালো যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে। সিয়াম নিজেও অপ্রস্তুত বোধ করলো। মিলি বসেছিল এক কোনায়, সিয়ামকে দেখে উঠে বসলো। বলল, আপনি এখানে, কোনো দরকার? সিয়াম আমতা আমতা করে বলল, হ্যাঁ আসলে একটু দরকার ছিল, বাইরে আসো। সিয়ামের এমন শান্ত রূপ দেখে প্রত্যেকেরই চোখটা বেরিয়ে আসার উপক্রম। নীরা মিটমিট করে হাসছে। মিলি খানিকটা লজ্জা নিয়েই বাইরে বেরোলো। বলল, কি দরকার বলুন, জরুরি কিছু? সিয়াম মাথা চুলকে বোকা হাসলো। সে মূলত মিথ্যা বলে ডেকে এনেছে, এখন কি বলে সামাল দেবে ভেবে পাচ্ছে না। মিলি আবারও তাড়া দিল, কি হলো বলুন, ওইখানে কি করছিলেন? মিলি তখন নজর একবার পরখ করলো। সত্যি করে বলুন তো, আদৌ কোনো দরকারে ডেকেছেন আমায়? সিয়াম মাথা নেড়ে না সূচক উচ্চারণ করলো, তবে তোমায় অনেকক্ষণ দেখছিলাম না, তাই আর কি। মিলি শব্দ করে হাসলো। লোকটারও তার মতো একই অসুখে ধরলো নাকি? তবে তো চিন্তার অবসান হলো বোধ হয়। মিলির বাড়িতে যাওয়া হয় না অনেক দিন। সেই যে বিয়ের পরে এসেছে আর যায়নি। তাদের বৌভাতের অনুষ্ঠান হয়নি। বিয়েটা তো স্বাভাবিকভাবে হয়নি। তাছাড়া সিয়াম নিজেও অফিস কামাই করে না। একটা দুটো দিন যাও ছুটি পায়, তবুও বাড়ি ছাড়া নড়তে চায় না। সপ্তাহে একদিন সে আরাম করে ঘুমোয়। 10টার ঘুম থেকে উঠে সকালে নাস্তা সেরে স্টাডি রুমে ল্যাপটপ নিয়ে ঢোকে। সেখানেই আবার অফিস খুলে বসেছে। মিলি কয়েকবার বাড়ি যেতে চেয়েও পারেনি। প্রথমবার বাড়ি যাবে, সিয়ামকে ছাড়া কিভাবে যায়? লোকসমাজ বলেও তো একটা কথা আছে। এমনিতেও এইভাবে বিয়েটা হওয়ায় লোকেরা কত কানাঘুষা করে। একা একা গেলে না জানি আরো কত কি বলবে। উপায় না পেয়ে সে নীরার কাছে গেল। নীরা বলল, ভাইয়া না গেলে তুই একাই যাবন। ভাইয়া কোথাও যাওয়াটা তেমন একটা পছন্দ করে না, জানিসই তো সেটা। তাছাড়া 2 দিন আগে তোর মন রাখতে গিয়ে বিয়ে বাড়িতে গেল, এখন কি আবারও ছুটি নেবে? মিলি নিজেও ভাবলো কথাটা একদমই সত্যি। তার মন রাখতেই তো সিয়াম 2 দিন ছুটি নিয়েছিল অনিচ্ছা সত্ত্বেও। এখন আবারও তাকে জোর করার মানেই হয় না। কিছু তো বিষয় ছাড় দেওয়াটা উচিত। তার ভাবনার মাঝে রেনু বেগম এলেন। পাশ দিয়ে যাওয়ার সময় মিলি আর নীরার কথোপকথন তার কানে এসেছে। তিনি বললেন, বাবা মায়ের কথা মনে পড়ছে মা? মিলি মাথা নাড়ালো। আসলেই তার বাবা মায়ের কথা মনে পড়ছে খুব। কতদিন সামনাসামনি দেখা সাক্ষাৎ হয় না। নীরার কনসিভ করার কথা শুনে তারা এসেছিল, তাও তো কয়েকদিন হয়ে গেল। যদিও নিয়মিত ফোনে কথা হয়, ভিডিও কল করে,
তারপরও ফোনে কথা বলে কি আর মন ভরে? জড়িয়ে ধরতে ইচ্ছে করে না? তাছাড়া নিজের রুমটা কতদিন খালি পড়ে আছে। আগে তো নিজের রুম ছাড়া কোথাও গেলে মিলির ঘুমই আসতো না, এখন অভ্যাস হয়ে গেছে। রেনু বেগম বললেন, তবে যা, কিছুদিন গিয়ে থেকে আয়। সত্যি তো, এতটুকুন একটা মেয়ে, বিয়ের পর সেই যে এলো। মিলি বলল, আপনার ছেলেকে ছাড়াই যাব? লোকে যদি কিছু বলে? শ্যাম যাবে বললে, তাহলে বলে দেখো, আর লোকের কথা কানে তুলিস না তুই। লোকের কাজই তো মানুষের পিছু লাগা, মানসিকভাবে হেনস্থা করা। ভাই কি যাবে মা? কদিন আগেই তো ছুটি নিল, তারপর তো বারবার করে বলে দিল আর একটা দিনও ছুটি নেওয়ার কথা মুখে তুলবে না। বললেও হয়তো যাবে না মা। তার চেয়ে বরং আমি যাই, 2 দিন থেকে চলে আসব। আজই যাবি? যা তাহলে, তবে সিয়ামকে জানিয়ে যাস। মিলি খুশিতে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আলমারি থেকে জামা কাপড় ব্যাগে ভরার মাঝে মাঝে সিয়ামকে কল করলো মিলি। 1বার 2বার 3বার, 5বারেও যখন ফোনটা রিসিভ হলো না, তখন সে বাদ দিল। সিয়াম বলেছিল একবার আজকের দিনে তার মিটিং থাকবে, হয়তো ফোনটা সাইলেন্ট করে রেখেছে। মিলি মেসেজ পাঠালো। মায়ের রুমে এসে সালাম দিয়ে মীরার সাথে দেখা করে গাড়িতে উঠে বসলো। ড্রাইভার চাচা তাকে পৌঁছে দিয়ে আসবে। রেনু বেগম বারবার ড্রাইভারকে সাবধানে গাড়ি চালাতে বলেছেন। এমনভাবে দিক নির্দেশনা শুনে মিলির হাসি পেল। এমন শাশুড়ি ভাগ্য করে পাওয়া যায়। সিয়াম এলো সন্ধে করে। আজ তার খুব খাটুনি গেছে। নতুন প্রজেক্ট শুরু করার আগে তাকে গাধার মতো খাটতে হয়। দুপুর থেকে বিকেল অবধি তো মিটিং করতে করতেই পেরিয়ে গেল। ক্লান্ত শরীরে রুমে এসে বসতেই সে গলার স্বরটা উঁচু করে ডাকলো, মিলি। কাজের মেয়েটা প্রায় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। বলল, কিছু লাগবে ভাইজান? সিয়াম যদিও মিলিকে আশা করেছিল, তারপরও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বলল, 1 গ্লাস ঠান্ডা পানি দে তো। মেয়েটা দ্রুত গতিতে বেরিয়ে মিনিট খানিকের মধ্যেই আবার ফিরে এলো, হাতে তার পানি ভর্তি গ্লাস। আর কিছু লাগবে ভাইজান? এক নিঃশ্বাসে পানিটুকু খেয়ে পুনরায় হাতে ধরিয়ে দিয়ে বলল, না, তুই যা। মেয়েটা প্রস্থান করতেই সিয়াম গা এলিয়ে দিল বিছানায়। ক্লান্তিতে চোখ বুজে আসছে। একটা ঘুম দিলে ভালো লাগতো, তবে তার আগে গোসল করা দরকার। শরীর ম্যাজ ম্যাজ করছে। আশেপাশে নজর ঘুরিয়ে মিলির হদিশ পেল না। মেয়েটা আজ কোথায় গেল কে জানে। রাতে খাবার টেবিলেও যখন মিলির দেখা মিলল না, ঠিক তখনই সিয়ামের টনক নড়ল। আসলেই মেয়েটা গেল কোথায়? মা, নীরা, এমনকি সৌরভও টেবিলে এসে বসেছে, শুধু মিলি ছাড়া। সিয়ামকে খাবার নাড়াচাড়া করতে দেখে রেনু বেগম বলেন, খাচ্ছিস না কেন সিয়াম? খাবার ভালো হয়নি? সিয়াম সে কথার উত্তর না দিয়েই পাল্টা প্রশ্ন করল, সবাই কোথায় মা? রেনু বেগমের কপালে ভাঁজ পড়ল। পরেক্ষণেই আসল ব্যাপারটা বুঝতে পেরে সে হেসে উঠল। সৌরভও হাসলো, বলল, সবাই বলতে কার কথা বলো ভাই? বোন ভাবির কথা। সিয়াম থতমত খেলো। কড়া একটা ধমক দিয়ে বলল, খাবার সময় এত কথা বলিস কেন সৌরভ? চুপচাপ খাবার খা। সৌরভের মুখটা তখন দেখার মতো হলো। সে নিজেও যেন বেয়াক্কেল বনে গেছে। সে আগে কোথায় কথা বলল? তার মুখটা দেখে নীরা শব্দ করে হেসে ফেলল। অনেক কষ্ট করেও সে হাসি আটকাতে পারেনি। হাসার ফলে গলায় খাবারটা আটকে গেল। রেনু বেগম বললেন, তোকে মিলি বলেনি? কি বলবে? ও যে আজ বাবার বাড়ি গেল, তোকে জানায়নি? না তো। তোকে ফোনে পাইনি হয়তো, নয়তো ঠিক বলে যেত। মিলি অতটাও দায়িত্ব জ্ঞানহীন মেয়ে না। তোর ফোন কোথায়? সিয়াম তখনই মনে পড়ল, তার ফোনটা তো বন্ধ। দুপুরে সাইলেন্ট করে রাখার পর চালু করতে গিয়ে দেখে কখন যেন চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। বাড়ি ফিরেও চার্জে দিতে মনে নেই। মিলি বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। বাবা মাকে বলে আসা হয়নি। সারপ্রাইজ দিতে চেয়েছে সে। আজ সকালে বাবার সাথে কথা বলেছিল। কণ্ঠ শুনেই সে বুঝেছে বাবার মনটা খারাপ, নিশ্চয়ই তার জন্য। কতদিন দেখা হয় না, আজ দেখা হলে নিশ্চয়ই খুব খুশি হবে। এক প্রকার লাফাতে লাফাতে কলিং বেল বাজালো মিলি। দরজা খুলল তার মা। এত রাতে মেয়েকে দেখে কয়েকবার চোখ ঝাপটে তিনি চিৎকার করে উঠলেন। পরেক্ষণে বুকে টেনে নিলেন। মিলি নিজেও মায়ের বুকে মাথা রাখল। আতাউর রহমান মাত্র ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বাইরে চেঁচামেচি শুনে বেরোতেই তিনি কেঁদে ফেললেন। মিলি বুকে মাথা ঠেকিয়ে বলল,
কাঁদছো কেন বাবা? আমাকে দেখে খুশি হওনি? আতাউর রহমান বললেন। হুট করে কান্না পেয়ে গেল। এতে আমার কি দোষ বুড়িমা? ইস, তোমার এই ডাকটা কত মিস করেছি জানো? আর আমাকে মিস করিসনি? মিলি হেসে ফেলল। বলবো কেন, বুঝে নাও। প্রায় ভোর রাতের দিকে আরেকবার কলিং বেল বাজলো। মিলি নিজেই উঠে গেল। মা বাবা তার সঙ্গে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে। ঘুমিয়েছিল, বয়স হয়েছে তাদের। এখন আবার উঠে আসতে গেলে তাদের কষ্ট হতো। মিলি নিজেই ঘুমটাকে এক পাশে রেখে দরজা খুলতে এলো। দরজা খোলার সাথে সাথেই তার চোখটা বেরিয়ে আসার উপক্রম হলো। সিয়াম এসেছে। পরনে বাড়িতে পরার টি শার্ট ট্রাউজার, পায়ে ঘরের পরার স্যান্ডেল। লোকটা বাড়ি থেকে সোজা এখানে এসেছে। পোশাক চেঞ্জ করতে কি ক্ষতি ছিল, হ্যাঁ? মিলি মাথায় হাত দিল। সিয়াম এতটা পরিবর্তন হবে এটা সে ভাবেওনি। সিয়াম ঘরে ঢুকেই প্রথমে বলল, তোমার রুম কোথায় মিলি? বড্ড ঘুম পেয়েছে। মিলি হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মুখ ফুটে কথা বের হচ্ছে না। কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে, নাকি অতিরিক্ত ঘুমে উল্টোপাল্টা দেখছে। এমনটা হলেও হতে পারে। মিলির অতিরিক্ত ঘুমের কারণে প্রায় সে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। একবার কলেজের এক বন্ধুকে আড্ডার মাঝে মা ভেবে চা চেয়ে বসেছিল। আড্ডা ফেলে ঘুমিয়ে পড়েছিল সে। হাসির শব্দে ভালো মতো চোখ কষলে বন্ধুদেরকে দেখে সে কি লজ্জাটাই না পেয়েছিল। যদিও এর চেয়েও বেশি লজ্জা পেয়েছিল কলেজে গিয়ে। সেই বজ্জাত বন্ধু পুরো কলেজ ভাসিয়ে দিয়েছিল এই ঘটনাটা। এমন অহরহ ঘটনা ঘটেছে মিলির সাথে, আজ তার ব্যতিক্রম নাও হতে পারে। তাছাড়া মিলির দাদি বেঁচে থাকাকালীন প্রায় ভূতের গল্প শোনাতেন। ভূতেরা নাকি সন্ধেবেলা বা ভোর রাতে পরিচিত মানুষের রূপ ধরে কাছে ডাকে। কাছে গেলেই ঘাড় মোটকে কাহিনী কথম। নীরা মিলি ছোটবেলা কাঁথা মুড়ি দিয়ে সেই গল্প শুনতো। আজও তেমন কিছু হলো নাকি কে জানে। মিলির ভাবনার মাঝে সিয়াম আবারও বলল, রুম কই বলো না কেন? আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এবারের কণ্ঠে তার অসহায়ত্ব। মিলি অগোছালো ভাবনাগুলো একপাশে রেখে নিয়ে তারপর বলল, এটা কি সত্যি আপনি? সিয়াম ভুরু কুঁচকে গেল আপনা আপনি। এবার বলল, একদিনও হলো না এসেছো, অথচ এইটুকু সময়ে আমার চেহারা অব্দি ভুলে গেলে? মিলি থতমেত খেল। না মানে এটা আসল আপনি নাকি নকল? এসব আজগুবি কনভারসেশন আপাতত মুলতবি রাখো। ঘুমের চোখটা মেলে রাখতে পারছি না। ঘুম থেকে উঠে আবার এখান থেকে শুরু করো। এবার আর মিলি অপেক্ষা না করে সে নিজেই মিলির ঘর খুঁজে বের করলো। দ্রুত বিছানায় শুয়ে সে চোখটা বুজল। মিলির হতভম্ব ভাব এখনো কাটেনি। সে ভ্যাবলার মতোই তাকিয়ে রইল। ঘুম থেকে ওঠার সাথে সাথেই সিয়াম বেশ বিরক্ত পরিস্থিতির সম্মুখীন হলো। মিলি তার বাড়ির কাজের মেয়ে লাইলা। অতিরিক্ত কথা বলার সাথে সাথে তার অন্যতম গুণ হচ্ছে সে অতিরিক্ত হাসে। বিনা কারণেই হাসে। সিয়ামের প্রথমেই মনে হলো মেয়েটা মানসিকভাবে অসুস্থ, নয়তো বিনা কারণে কেউ কিভাবে এত হাসে। সিয়ামকে রুমের বাইরে বেরোতে দেখেই সে বলল, দুলা ভাই ভালা আছেন? কথা শেষ হবার সাথে সাথে সে আবারও হাসলো। এই বাড়িতে আসার পর থেকে সেই একবারই মিলির দেখা পেয়েছিল। তারপর একবারও সে সামনে আসেনি। সিয়াম নিজেই নিজেকে বেশ খানিকটা বকলো। এভাবে হুটহাট চলে আসা তার একদমই উচিত হয়নি। তারপর বাড়িতে পরা জামা কাপড় পরেই আসাটা তো আরো বেশি অন্যায় হয়েছে। অন্তত কাপড় বদলে তারপর আসতে পারতো। কিন্তু খাবার টেবিলে মায়ের কথা শুনে আর দেরি করতে পারেনি সিয়াম। যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে পড়েছে। মেয়েটা কিভাবে যে এতটা আপন হয়ে গেল কে জানে। তাকে না দেখতে পেয়ে অতটুকু সময়েই সিয়ামের দমটা আটকে আসছিল। দুটো দিন কিভাবে থাকতো সে। তবে হঠকারিতায় কি বাজে ছেলে মানুষই কাজ করেছে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। কাজের মেয়েটার সাথে শ্বশুর শাশুড়িও কেমন যেন করে তাকাচ্ছে তার দিকে। ব্যাপারটা বেশ লজ্জাজনক। এরই মাঝে যদিও আতাউর রহমানের সাথে সিয়ামের দেখা করে এসেছে, তবুও মিলির দেখা পাওয়া যায়নি। সে ফোনটা হাতে তুলে নিয়ে একবার মিলির নাম্বারে কল করলো। ফোনটা বাজছে বিছানার ওপর বালিশের ওপরে। সিয়াম হতাশ ভঙ্গিতে বসলো। মিলি ঠিক তখনই ঘরে ঢুকলো। বলল, ফ্রেশ হয়েছেন? নাস্তা করবেন না? আসুন। এতক্ষণ কোথায় ছিলে তুমি, দেখলাম না কেন? মিলি সিয়ামের গা ঘেঁষে পাশে বসলো। সিয়াম লম্বা নিঃশ্বাস টানলো। মেয়েটার গায়ে কি মিষ্টি একটা গন্ধ। রান্নাঘরে ছিলাম,
তাই দেখিনি। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, এমন পাগলামি কেন করছেন বলুন তো? আমি কত লজ্জায় পড়েছিলাম জানেন? মা যখন জিজ্ঞাসা করলো, আমি কি করেছি? সিয়ামের প্রশ্ন ভরা দৃষ্টি। মিলি বলল, সত্যি করে বলুন তো, প্রেমে টেমে পড়েছেন নাকি? সিয়াম এক হাত দিয়ে মাথাটা চুলকালো। তাই তো মনে হয়। মিলির মুখের হাসির রেখা ততক্ষণে বিস্তৃত হয়েছে। সঠিক জানেন না তবে? বুঝতে পারছি না। মিলি বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। লোকটা নিজে নিজের অনুভূতির ব্যাপারে বোঝে না, অথচ অন্যান্য সবাইকে ঠিকই বুঝিয়ে দিচ্ছে। বাবা মায়ের সামনে যেতেই মিলির লজ্জায় পালাতে ইচ্ছে করছে। রেনু বেগম তো কল করে বলেই ফেলেন, আমার ছেলেটাকে বদলাতে বলেছিলাম, তাই বলে এমন বউ পাগলা বানিয়ে দিলি। দুপুরের খাবার সময় সিয়ামের অবস্থা প্রায় ছেড়ে দে মা, কেঁদে বাসি। মিলির মা টেবিল ভর্তি খাবার তৈরি করে সিয়ামের পাতে তুলে দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। সিয়াম এত খাবার কখনো খায় না, এত তেল মশলা দিয়ে তো নয়। তবুও ভেবেছিল শাশুড়ির মন রক্ষায় হালকা পাতলা মুখে তুলবে, কিন্তু এখানে এসে বুঝলো একবারে 2 মাসের খাবার একবারে খাওয়ানোর পায়তারা করা হচ্ছে। সে বারবার নিষেধ করা সত্ত্বেও মিলির মা এটা ওটা তোলা থেকে বিরত হবার নামই নিচ্ছেন না। সিয়াম তার পাশের চেয়ারেই বসা মিলিকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলল, তোমরা আমাকে মানুষ না ভেবে রাক্ষস কেন ভাবো মিলি? এত খাবার তো রাক্ষসও বোধ হয় খেতে পারবে না, আর আমি তো তুচ্ছ মানুষ। মিলি খাবার মুখে তুলতে তুলতে ভাবলে ভাবে বলল, এটাকে বলে জামাই আদর, বুঝলেন? শ্বশুরবাড়ি এসেছেন অথচ জামাই আদর খাবেন না, তা কি করে হয়? সিয়াম এবার মিলির হাতটা টেনে ধরলো। আই বেগ ইউজ প্লিজ, আমি আর খেতে পারবো না, প্লিজ। মানুষটা না খেতে পেয়ে মারা যায়, আর আমি বোধহয় আজ খেতে খেতেই মরে যাব। মিলি একটু উচ্চ স্বরে বলল, ওনাকে আর জোর করো না মা, আসলে ওনার পেটে একটু সমস্যা তো। মিলির মা বলেন, এ কথা আগে বলবি না আমায়? ভুলে গিয়েছিলাম মা। সিয়ামের ততক্ষণে গলায় খাবার আটকে গেছে। সে বিস্ফোরিত নয়নে মিলির দিকে তাকালো। কাজের মেয়েটা ফট করে বলে উঠল, এই জন্য বোধহয় দুলাভাই ঘর থেকে বাইর হইতে চাচ্ছিলেন না, তাই না দুলাভাই? কয়বার বাথরুমে গেছিলেন দুলাভাই? ঔষধ খাইছেন? ডাক্তার ডাকুম? এখন কি অবস্থা? আবার যাইবেন বাথরুমে? সিয়াম দ্বিতীয়বারের মতো আবারও ভীষণ খেলো। মিলি আর হাসি আটকে রাখতে পারল না। অনেকক্ষণ চেষ্টা করেও সে ব্যর্থ। আতাউর রহমান এতক্ষণে মিলির দুষ্টুমি ধরতে পারলেন, তবে কেন যেন তার মুখ ভালো লাগলো না। কাল সারাদিন মিলির ভবিষ্যৎ ভেবে সে চিন্তায় মগ্ন ছিলেন, সেটা হুট করে গায়েব হয়ে গেল। মিলি মন খারাপ করে সোফায় বসেছে। সে আজ বাড়ি ফিরবে না, মাত্রই কাল এসেছে, আর আজই কিনা চলে যাবে। সিয়ামও নাছোড়বান্দা। সে মিলির জামা কাপড় হাতের কাছে দুই একটা যা পেল সেটাই ব্যাগে ঢোকাতে শুরু করেছে। সে নিজেই আজ মার্কেট থেকে তার জন্য শার্ট প্যান্ট কিনেছিল। শ্বশুরবাড়িতে আর যাই হোক, ট্রাউজার পরে তো আর ঘোরা যায় না। মিলিকে চুপচাপ বসে থাকতে দেখে বলল, কি হলো, রেডি হও না কেন? সময় নেই কিন্তু একদমই। আপনি এমন করছেন কেন বলুন তো? কাল মাত্রই এলাম, আর আজ কিনা নিয়ে যেতে চাইছেন? আমি অফিস থেকে ছুটি নিয়ে আসিনি, বোঝো না কেন? তবে আপনি যান, তোমাকে ছাড়া। মিলি জবাব দিতে পারল না। লোকটা এমনভাবে কথা বলল, সে মুখ গোমড়া রেখেই একটা জামা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সিয়াম হাজার হাত জোড় করা সত্ত্বেও আজ আর এই বাড়ি ছেড়ে বেরোতে পারল না। আতাউর রহমান বারবার এসে বলে গেছেন, আজ কিছুতেই সিয়ামের যাওয়া চলবে না। তাছাড়া প্রথমবার শ্বশুরবাড়ি এসেছে সে, 2 দিন তো থাকতেই হবে। সিয়াম পড়ল মহা বিপদে। তার কোম্পানির অর্ধেক শেয়ার তার হলেও বাকি অর্ধেক যার নামে, সেই লোক বেশ ঘাড় তেড়া। বিনা কারণে কাজে অবহেলা তার পছন্দ না। এর আগে সিয়ামের সাথে বেশ খানিকটা তর্কাতর্কিও লেগেছিল। যদিও সিয়াম অফিসে কামাই করে না, এমনকি কাজেও অবহেলা করে না কখনো, তবুও সে চটজলদি ল্যাপটপটা নিয়ে বসলো। আজকের মিটিংয়ে তার থাকাটা জরুরি। সরাসরি না হলেও না হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হবে। কি আর করার, সৌরভটা তো একদম কোনো কাজেরই না। কোথায় ভাইয়ের অনুপস্থিতিতে ভাইয়ের দায়িত্বটা কাঁধে নেবে তা না, নিশ্চয়ই ছেলেটা সিয়ামের অফিস ছুটির কথা শুনে বাড়িতে পড়ে পড়ে ঘুম দিচ্ছে। সিয়াম থাকলে তার ভয়েই তো অফিসে যেতে হতো সে। মিলি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। সিয়াম বেশ কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, তোমার বাবাকে তুমি বলেছো তাই না, যাতে আমায় জোর করে?
মিলি পিছু না ঘুরেই বলল, আশ্চর্য, আমি কেন বলতে যাব, বাবা নিজেই বলেছেন। একটু চুপ থেকে আবারও বলল, কেন জানেন? কেন? দুপুরে জামাই আদর কম হয়ে গিয়েছিল তো, আর একটু ভালো মতো আপ্যায়ন করা উচিত না? হাজার হোক নতুন জামাই বলে কথা। মিলির মুখে দুষ্টুমির হাসি দেখে সিয়াম বলল, আচ্ছা, তবে তুমিও তো নতুন বউ, তোমাকেও তো বউ আদর করতে হয়। মিলি হকচকিয়ে উঠে দাঁড়ালো, তার চোখে মুখে আতঙ্ক। সিয়াম হেসে ফেলল, আরে উল্টোপাল্টা চিন্তা কেন করো, আমি তো তোমায় জম্পেশ খাওয়া দাওয়া করানোর কথা বলছিলাম। মিলির মুখখানা এতটুকুন হয়ে গিয়েছিল আতঙ্কে। সে কথা ঘোরাতে বলল, আপনি আগের চেয়ে অনেকটা বদলে গেছেন জানেন। আগে তো আপনাকে দেখলেই আমার ভয় লাগতো। তাই? হুম। আপনার একটা নামও দিয়েছিলাম আমি, গোমড়া মুখ। বাহ, বেশ নাম তো, আমার খুব পছন্দ হয়েছে। তবে আমি তো এখন আর গোমড়া মুখ হয়ে থাকতে পারি না। মিলি এগিয়ে এসে পাশে বসলো। সব সময় থাকেন না ঠিক, কিন্তু মাঝে মধ্যে আগের মতো গম্ভীর মুখ তো আমি দেখি। কখন, কবে? ওই যে মিটিং করার সময় দেখলাম তো। সিয়াম হাসলো, ধুর, অফিসের ক্লায়েন্টদের সাথে হেসে হেসে কি কথা বলবো, অত হাসাহাসি করলে তো তারা আমায় গুরুত্ব দেবে? আচ্ছা, বেশি হাসাহাসি করলে বুঝি অপরপক্ষের কাছে গুরুত্ব কমে যায়? এই জন্য বুঝি আমার গুরুত্ব নেই আপনার কাছে? কথা শেষ হবার সাথে সাথেই সিয়াম মিলির হাতটা টেনে মুখোমুখি বসলো, চোখে চোখে রেখে বলল, তোমার তাই মনে হয়? মিলির সাথে সাথেই চোখটা নামালো। কি গভীর দৃষ্টি সিয়ামের! মিলি লজ্জায় রাঙা মুখের দিকে তাকিয়ে সিয়াম উচ্চস্বরে হেসে উঠল। মিলি বিড়বিড় করে বলল, হাসলে আপনাকে এত ভালো দেখায় কেন বলুন তো? সারাটা দিন সিয়ামের খুব ভালোই কাটলো। মিলির বাবা মায়ের অমায়িক আচরণে সে মুগ্ধ। তার কত সহজেই সিয়ামকে আপন করে নিয়েছেন। জড়তা ছাড়া মিলির বদ অভ্যাসগুলো বলে হাসাহাসি করছেন। তাছাড়া বিকালে তারা একসাথে লুডো খেলেছে। মিলি আর আতাউর রহমান যদিও জিতে গেছেন, তবে খেলায় হারলেও যে এত ভালো লাগে সিয়াম সেটা কখনো উপলব্ধি করেনি। তারা হুট করে নিজের মায়ের কথা মনে পড়ে গেল। একসময় সেও মায়ের সাথে ঘুরতে যেত, কাজে সাহায্য করত। অন্য সবার কাছে গম্ভীর হলেও মায়ের কাছে সে ছিল খোলা বইয়ের মতো। তারপর কি যে হলো, আরিয়া আসার পর মায়ের আশেপাশে বসলেও যেন আরিয়ার সহ্য হতো না। দুজনে নিজেদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। নতুন সম্পর্ককে মজবুত করতে গিয়ে পুরনো সম্পর্কের সুতাগুলো নড়বড়ে হয়ে গেল। সিয়াম বড়সড় দীর্ঘশ্বাস ফেলে ফোনটা হাতে তুলে নিল। রিং হলো একবার দুবার। রেনু বেগম রিসিভ করলেন। তার উতলা স্বর ভেসে এলো, কি হয়েছে সিয়াম, হঠাৎ কল দিলি যে? কোনো সমস্যা হয়েছে? সিয়াম শান্ত গলায় বলল, কেমন আছো মা? রেনু বেগম খানিক চমকালেন বোধ হয়। কতদিন পর ছেলেটা এভাবে কথা বলছে। তিনি বললেন, হঠাৎ একথা কেন জিজ্ঞেস করছিস? কিছু হয়েছে? উহু, কি হবে? একটু থেমে আবার বলল, তুমি আমার উপর রাগ করেছ মা? কেন বলতো? না মানে ওইভাবে হুট করে এখানে চলে এলাম। রেনু বেগমের মুখে ততক্ষণে হাসি ফুটেছে। ধুর বোকা ছেলে, এতে রাগের কি আছে? তোর মা কি দজ্জাল শাশুড়ি যে ছেলের বউয়ের প্রতি হিংসা করব? বরং আমি কি যে খুশি হয়েছি। সিয়াম ইতস্তত ভঙ্গিতে বলল, খাওয়া দাওয়া করেছ? হ্যাঁ, তুই করেছিস? হুম্মম। আচ্ছা, এখন রাখি মা। আচ্ছা। সিয়াম কল কেটে দিল। বহুদিন ধরে জমে ওঠা সম্পর্কের মরিচাগুলো একদিনে দূর করা সম্ভব না, সময় দরকার। আস্তে আস্তেই না হয় সব ঠিক হোক, ক্ষতি কি? মিলি আনমনে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আর তার মন খুব ভালো। কেন ভালো সে বিষয়ে ভাবতে ইচ্ছে করছে না। অকারণেই তার মন মেজাজ আজকাল ভালো হয়ে যায়। যা মনে মনে আশা করত তার থেকে বেশি পেয়ে যাচ্ছে বলেই হয়তো। আকাশে মেঘ করেছে, গুম হয়ে আছে চারিপাশ। সিয়ামকে তার সাথে ছাদে আসতে বলেছিল মিলি, সিয়াম আসেনি, মিলিও আর জোর করেনি। তবে এখন মনে হচ্ছে তাকে জোর করে হলেও টেনে আনা উচিত ছিল। এত সুন্দর পরিবেশ সিয়াম মিস করে ফেলল। ভাবনার মাঝে ছাদে ওঠার দরজায় টোকা পড়ল। সিয়াম এসেছে। মিলি বলল,
আপনার মন আর মুখ দেখি আলাদা কথা বলছে, ব্যাপার কি? সিয়াম উত্তর না দিয়ে হাসল। মিলির পাশ ঘেঁষে দাঁড়িয়ে নিজেও রেলিংয়ে হাত রাখল। চারিপাশে একবার চোখ বুলিয়ে বলল, এত ফুল গাছ তুমি লাগিয়েছ? হ্যাঁ। বাহ, বেশ শৌখিন মানুষ তো তুমি। মিলি বলল, আপনাদের বাড়ির সামনে খালি জায়গাটাতে বাগান করতে পারেন না? কত সুন্দর ফুলের বাগান করার মতো জায়গা। আমার ওসবের প্রতি ইন্টারেস্ট নেই, তুমি করতে পারো। আফটার অল ওটা তোমারও তো বাড়ি। মিলির মনটা আরও এক ধাপ ভালো হয়ে গেল। সিয়াম কি নির্দ্বিধায় বলল, ওটা মিলিরও বাড়ি। সবাই কি এভাবে ভাবে? মিলি বলল, আপনার তো দেখি কোনো কিছুতেই ইন্টারেস্ট নেই, কিসে আছে বলুন তো? তোমাতে। মিলি লজ্জা পাবার পরিবর্তে হেসে ফেলল। লোকটা ফ্ল্যাটিংও ঠিকমতো করতে পারে না, এমনভাবে কোনো মেয়ে পটে? যদিও সে আগেভাগেই পটে বসে আছে। আকাশটা আরো অন্ধকার হয়ে এলো। সিয়াম বলল, বৃষ্টি নামবে বোধহয়, ঘরে চলো। উহু। উহু মানে কি? যাব না। সিয়াম কপাল কুঁচকালো। কেন? আজ বৃষ্টিতে ভিজব? মানেটা কি? তোমার না ঠান্ডার ধাঁচ আছে, ভুলে গেছ? বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে না। মিলি প্রত্যুত্তর করল না। বৃষ্টির ফোঁটা তার গায়ে আছড়ে পড়া শুরু করে দিয়েছে। সে হাত দুটো প্রসারিত করল। আজ সে শাড়ি পরেছিল। সিয়াম পূর্ণ দৃষ্টিতে তাকাল। চুলগুলো খোপা খুলে ছড়িয়ে পড়েছে তার। কোমরের কাছে উন্মুক্ত হয়ে আছে। সিয়ামের নজর বারবার সেদিকেই গেল। মিলি এক হাতে তাকেও টেনে দাঁড় করালো। সিয়াম মোহগ্রস্ত হয়ে বলল, এভাবে সামনে এলে কেন? কোনো ভুল চুক যদি করে ফেলি? মিলির মুখের কোণায় তখন মিষ্টি হাসি। সে দু হাতে গলা জড়িয়ে বলল, নিষেধ করেছে কে? সিয়ামের হাসি বিস্তৃত হল। আজ সিয়ামরা বাড়ি ফিরে যাবে। ব্যাগ গোছানো হয়েছে আরও সকালে। ভোরে আতাউর রহমানের সাথে নামাজ শেষে সিয়াম হাঁটতে বের হয়েছিল। পথিমধ্যে কয়েকজন মহিলার কানাঘুষা শোনার পর থেকে তার মেজাজ গরম হয়ে আছে। তারা মূলত মিলিকে নিয়েই কথা বলছিল। অন্য কারো ব্যাপারে এত টানা হেচড়ার কি আছে কে জানে। সিয়াম মিলিকে ভালোবাসে কি বাসে না, অথবা বোনের ভাসুর হোক দেবর, এতে পাড়া প্রতিবেশীর কি এসে যায়? তাছাড়া সকাল থেকে মিলিরও কোনো হদিস নেই। মাঝে মধ্যে মেয়েটা লুকোচুরি খেলা শুরু করে, সামনেই আসতে চায় না। সিয়াম বিছানায় বসে পাশের টি টেবিল থেকে চায়ের কাপ হাতে নিল। চা দিয়ে গেছে এ বাড়ির কাজের মেয়েটা। দরজায় নখ দেবার আগেই সিয়াম বুঝেছিল মেয়েটা এসেছে। দুলাভাই বলার সাথে সাথে এমনভাবে হেসে কুটি কুটি হয়। সিয়াম ভেবে পায় না দুলাভাই ডাকের ভেতর হাসির কি আছে। চায়ে চুমুক দিতে মন মেজাজ আরও এক ধাপ খারাপ হয়ে গেল। চিনির পরিমাণ বেশি হয়েছে। সিয়াম চায়ে চিনি একেবারেই কম নেয়। এতদিন ঠিক থাকলেও আজ বেঠিক হবার কারণ কি? শ্বশুরবাড়ি না হলে নির্ঘাত সিয়াম আজ হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলত, তবে শ্বশুরবাড়ি এসব করার উপায় নেই। চায়ের কাপ পাশে রেখে ফোন হাতে নিতেই মিলি এসে ঢুকল। কোনো কাজে এসেছে বোধহয়। ঘরে ঢুকেই আলমারি খুলে কোনো কিছুর সন্ধান চালাতে লাগল। সিয়াম উঠে দাঁড়িয়ে মিলির পিছে দাঁড়াল। তার নিঃশ্বাস মিলির ঘাড়ে পড়তেই সে লাফিয়ে উঠল। বলল, পাগল নাকি আপনি? এভাবে ভূতের মতো পিছে দাঁড়িয়েছেন কেন? ঘাড় মটকাবো বলে? সিয়ামের নির্লিপ্ততা জবাব শুনে মিলি চোখ তুলে তাকাল। মানে কি বুঝতে পারছো না? মিলি মাথা নাড়ল। সিয়াম তার বাহু চেপে আরেকটু কাছে টেনে আনল। ইগনোর কেন করছো আমায়? মিলির মুখে কোনো প্রতিক্রিয়া না দেখে আবার বলল, আমার সামনে এলে তোমার বিরক্ত লাগে। আমি কি বিরক্ত করি তোমায়? কোনো ব্যবহারে খারাপ লেগেছে? এবারের কণ্ঠে তার মলিনতা।
মিলির চোখে তখন বিস্ময়। বলে কি এই লোক? বলল, যা বোঝার দরকার সেটা না বুঝে উল্টো কেন বোঝেন? বুঝিয়ে বলো। মিলি মিনমিন করে বলল, আমি লজ্জায় আপনার সামনে আসছি না। আর আপনি কি না? সিয়াম থামালো। মানে কি? লজ্জা কেন পাবা? সেটাও বলে দিতে হবে। সিয়াম মিনিট খানেক ভাবল। একবার মিলির মুখের দিকে তাকিয়ে দেখল তার গাল দুটো লাল আকার ধারণ করেছে। কেন? কাল রাতের জন্য। হুট করে সিয়াম হুহা করে হেসে উঠল। বলল, আশ্চর্য! লজ্জা ভেঙে দেবার পরও লজ্জা অবশিষ্ট আছে। মিলি ততক্ষণে আরো মিয়ে পড়েছে আকস্মিক প্রাণ পুরুষটির বক্ষস্থলে, মুখ লুকিয়ে বিড়বিড় করল, অসভ্য! মিলিরা চলে যাবার ঘণ্টাখানেক আগে থেকে আতাউর রহমানের বুক ব্যথা শুরু হল। বিয়ের পরে মিলিকে বিদায় দেবার সময়ও ঠিক একই ব্যথা অনুভব হয়েছিল। মেয়ের শূন্যতার ব্যথা হয়তো। আবার কবে দেখা হবে কে জানে। কটা দিনে আবার সেই পুরনো অভ্যাসগুলো ফিরে এসেছিল। সকাল বিকেল মিলির হাতের চা। মিষ্টি খাবার চেষ্টা করলে মেয়েটা কেমন মায়ের মতো শাসন করে। মুখ ফুলিয়ে কণ্ঠে রাগ ফুটিয়ে বলে, তোমার না ডায়াবেটিস বাবা? মিষ্টি খাচ্ছ কেন? আতাউর রহমানের চোখ ভরে এলো। এ ব্যথা মেয়ের বাবা বিনে কেউ বোঝে না হয়তো। ছোটবেলা থেকে আদর যত্নে গড়ে তোলা ছোট্ট পুতুলটাকে অন্য কারো হাতে তুলে দেওয়ার কি যে যন্ত্রণা। মিলি ঘরে এলো। আতাউর রহমান চটজলদি চোখ মুছলেন। এসেছিস বুড়িমা? তুমি একা একা এ সময় ঘরে বসে আছো কেন? শরীর খারাপ? না রে, তেমন কিছুই না। তোরা রওনা হবি কখন? একটু পরে। মিলি কিছুক্ষণ চুপ থেকে বাবাকে পর্যবেক্ষণ করে বলল, তোমার মন খারাপ বাবা? আতাউর রহমান মৃদু হেসে বললেন, আমার কলিজাটা বুক পিনঞ্জরা ছেড়ে চলে যাচ্ছে, একটু মন খারাপ হবে না? মিলি এগিয়ে এসে বাবার বুকে মাথা রাখল। তার নিজেরও মনটা খুব খারাপ। এ বাড়ি ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। মেয়েদের জীবনের এ নিয়মটা কেন তৈরি করা হলো কে জানে। আতাউর রহমান বললেন, এখনো আমার উপর রেগে আছিস বুড়িমা? মিলি মাথা তুলল। কেন বলো তো? তোর মতের বিরুদ্ধে বিয়ে দিয়েছিলাম বলে। মিলির মুখে হাসি ফুটল। তোমার মনে আছে বাবা, ছোটবেলায় আমি, মা আর আপা যখন নানুবাড়ি বেড়াতে গেলাম, তখন আমি প্রাইমারিতে পড়ি বোধ হয়। তোমার সবে চাকরিতে প্রমোশন হলো, ছুটি পেলে না। তোমাকে ফেলে আমরাই বেড়াতে গেলাম। ওখানে যাওয়ার একদিন কি দুদিন পরেই আমার এলো জ্বর। সামান্য জ্বর। তুমি খবরটা পাওয়া মাত্রই কেমন ছুটে চলে এলে, মনে পড়ে বাবা। অফিসের বসও ছুটি দিতে না চাওয়ায় তুমি বলেছিলে চাকরি তোমার দরকার নেই, আত্মার কিছু হয়ে গেলে বাঁচাই যেখানে দেয় সেখানে চাকরি দিয়ে কি হবে। আতাউর রহমান হাসলেন। তোর মনে আছে সে কথা? মিলিও প্রত্যুত্তরে হাসল। বলল, তখন আমার মনে হতো তুমি ছাড়া এমন পাগলের মতো আমায় কেউ ভালোবাসতে পারবে না, অথচ দেখো এখন কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে তোমার প্রতিপক্ষ চলে এলো। আতাউর রহমান এবার শব্দ করে হাসলেন। বললেন, এজন্য বুঝি বাবার উপর রাগ পড়ে গেল? উহু, তোমার উপর আমি কখনো রেগে থাকতে পারি না বাবা, চেষ্টা করলেও পারবো না। বাড়ি ফেরার পর বিকেল বেলা রেনু বেগম এবং নীরা একসাথে মিলিকে পাশ থেকে দুজনে জড়িয়ে ধরল। মিলির দম বন্ধ হবার অবস্থা। সে দ্রুত হাত ছাড়িয়ে বলল, আমায় খুন কেন করতে চাইছো তোমরা? আমি কি করেছি? সৌরভ বলল, কি করেছো জানো না? আমার সাদা সিধে সহজ সরল ভাইটাকে পাগলাটে বানিয়ে ফেলেছ। মিলি হেসে উঠল। সহজ সরল সাদাসিধা ভাই? তা নয় তো কি?
তবে তো তাকে আগের মতো অফিসের সবার প্রতি কঠোর হতে বলতে হয়, যেহেতু আগে সহজ সরল ছিল। আরামের ঘুম হারাম হবে, তাহলে আলসেমিও দূর হবে। কাজ কমে যাওয়ায় আমার আর মাকে জ্বালিয়ে মারছে বুঝলি। নীরা ইঙ্গিতপূর্ণ কথা শুনে সৌরভ নিজেও হাসল। তার পরিবারটাকে কেমন পরিপূর্ণ মনে হচ্ছে। চারিদিকে মন ভালো করা বাতাস। ভাইটা তার যেখানে ঠিকমতো কথাও বলতো না, সে আজ সৌরভকে জড়িয়ে ধরে কথা বলেছে, হেসেছে, গল্প করতে করতে খাবার খেয়েছে। এর থেকে খুশির খবর আর কি হয়। নীরারও 3 মাস চলছে, যেখানে আশাই ছেড়ে দিয়েছিল। সে বারবার বলল, এ সুখে কারো যেন নজর না লেগে যায়। রেনু বেগম মিলির হাত চেপে কেঁদে উঠলেন। নীরা সামলাল। আহমাক, কাঁদবেন না। রেনু বেগম বললেন, তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব রে মা। মিলি বলল, মায়ের কাছে নাকি মেয়েরা কৃতজ্ঞ থাকে শুনেছিলাম, এখন দেখছি পুরো উল্টো হচ্ছে। ব্যাপারটা কেমন লাগছে না? রেনু বেগম কান্নার মাঝেই হেসে ফেললেন। সিয়াম দূরে দাঁড়িয়ে তার হাস্যজল পরিবারটার দিকে তাকাল। এতদিন সে নিজের সাথে সাথে পরিবারের প্রত্যেকের হাসিগুলোকেও মলিন করে ফেলেছিল, অনিচ্ছায় করলেও করেছিল তো। সে বিড়বিড় করল, আর কখনো এই হাসিগুলোকে মলিন হতে দেব না, কোনোদিনও না। আজ মিলির জন্মদিন, যদিও সে জন্মদিন পালন করা খুব একটা পছন্দ করে না। তবুও দিনটা তার অন্যান্য দিনগুলোর তুলনায় বেশ ভালো কাটে। আজকের দিনের শুরুটাও খুব ভালোভাবে হলো। সিয়াম প্রতিদিনকার মতো আজও তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিল। মিলি জোর করে হাত ছাড়িয়ে তারপর বিছানা ছেড়েছে। নীরা আজ পায়েস রান্না করেছে, উইশও করেছে। রেনু বেগম মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন। মিলি মনটা ফুরফুরে করে সিয়ামকে বলল, আজও অফিস যাবে? সিয়াম মাত্র গোছল সেরে অফিসের ড্রেস পরেছে। চুল তার এখনো ভেজা। ওয়ালেট, ঘড়ি কোনোটাই খুঁজে পাচ্ছে না। এই হয়েছে মহাজালা, দরকারের সময় কিচ্ছু হাতের কাছে পাওয়া যায় না। সে বলল, ঘড়ি কোথায়? ওয়ালেট কোথায়? কণ্ঠে তার বিরক্তি। মিলি ঘড়ি, ওয়ালেট খুঁজে সিয়ামের হাতে তুলে দিল। লোকটাও হয়েছে, চোখের সামনে থাকা জিনিসগুলো খুঁজতে গিয়ে পুরো ঘর লণ্ডভণ্ড করে ফেলে। আবার চুলটাও ঠিকমতো মুছতে পারে না, টপ টপ করে পানি যে ঝরছে সেদিকে খেয়াল নেই। সে এগিয়ে টাওয়াল দিয়ে মাথা মুছে দিল। সিয়াম মাথাটা হালকা নোয়াল। বলল, নীরার ডেলিভারি ডেট কবে দিয়েছে? আরও 10 দিন পর। সময় কত দ্রুত চলে গেল তাই না? এই তো কদিন আগে মনে হয় তুমি এ বাড়ি এলে। মিলি মৃদু হাসল। সত্যি তো, সময়ের গতি কতটা দ্রুত। বলল, অফিস যাবে কিনা বললে না? অফিস ড্রেস পরে অফিস না গিয়ে কোথায় যাব? কিছুক্ষণ থেমে আবার বলল, কেন? তুমি আজ যেতে নিষেধ করছো? কোনো দরকার। মিলি অভিমানে মুখ ফোলাল। তার জন্মদিনের কথাটা লোকটা বেমালুম ভুলে গেল। একবার উইশ করতে কি হতো? সে বলল, উহু, এমনি বললাম। তবে গাল ফুলল কেন? মিলি সিয়ামের প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে রুম ছেড়ে বেরুতে চাইল। সিয়াম এক হাতে তাকে আটকাল। কাছে টেনে কোমর চেপে কাঁধে থুতনি রেখে বলল, না বললে আমি বুঝব কি করে? কি বলবো? মিলির অভিমানী কণ্ঠ শুনে সিয়াম একচোট হাসল। স্পর্শ আরেকটু গভীর করতে দরজায় কড়া পড়ল। নীরা ডাকছে। মিলি। মিলি চটজলদি সরে দাঁড়িয়ে বলল, উল্টো পাল্টা কাজ না করে অফিস যাও। সিয়াম হেসে রুম ছেড়ে বেরুল। যাবার আগে মিলির কপালে ওষ্ঠ ছোঁয়াতে ভুলল না। মিলি শপিং সেরে বাড়ি ফিরল সন্ধ্যার একটু আগে। নীরার জন্য কিছু কেনাকাটা করতে ইচ্ছে হয়েছিল, তাছাড়া নতুন সদস্যটার জন্য খেলনাও কেনা হয়নি।
যদিও তার আসতে দিন কয়েক দেরি হবে, তবুও আগেভাগে কিনতে ইচ্ছে হলো। বাইরে ঝড়ো হাওয়া বইছে, টিপটিপ বৃষ্টির ফোঁটা পড়ছে। মিলি চটজলদি মাথা মুছল, মাথা ব্যথা করছে। বৃষ্টির ফোঁটা মাথায় পড়েছে বোধহয়, বৃষ্টি তার সহ্য হয় না। এর আগে সিয়ামের সাথে স্বেচ্ছায় বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার। আজও সেরকম হবে হয়তো। শপিং শেষে বেরোনোর পথে মাধ্যমিকে পড়াকালীন এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল, সেই টেনেটুনে কাছের এক রেস্টুরেন্টে নিল। মিলিও আর বারণ করতে পারেনি, অনেক পুরনো বন্ধু তার। একসময় একসাথে কত দুষ্টুমি করেছে। কাঠের বেনঞ্চে চুইংগাম লাগানো থেকে শুরু করে স্যারের পিছে কাগজের প্লেন ছুঁড়ে মারা, কি করেনি তারা। মিলি এক হাত মাথায় চেপে ধরল। নীরা কাছেই ছিল। মিলিকে ঝাপটে ধরে বলল, কি হয়েছে বোন, পড়ে যাচ্ছিলি তো? শরীরটা খুব খারাপ লাগছে আপা। তার কণ্ঠ কেঁপে কেঁপে উঠছে, শরীরও টলছে। হাত ভর্তি শপিংয়ের ব্যাগ ততক্ষণে নিচে পড়ে গেছে। আওয়াজ শুনে রেনু বেগম ছুটে এলেন। তার কণ্ঠে উৎকণ্ঠা। কি হয়েছে নীরা? নীরা কথা বলতে পারল না। তার একটা মাত্র বোন। হঠাৎ কি হলো তার? ভালো মতো হেসে খেলে শপিং করতে গেল। সিয়ামের আজ মন মেজাজ দুটোই খারাপ। অফিসে ঝামেলা হয়েছে। যার সাথে শেয়ারে কোম্পানিটা চালু করেছিল সেই লোকটা মহাতাদর। কথায় কথায় নিজের হুকুম চালায়, অন্যান্য কর্মচারীদের জ্বালিয়ে মারে, এমন লোকের সাথে হাত মেলানোটাই কাল হয়েছে সিয়ামের। তার চেয়ে তার বন্ধু রায়হান হাজার গুণে ভালো ছিল। কেন যে তখন কথাটা মাথায় আসেনি। তার উপর অফিস থেকে বেরিয়ে হলো আরেক ঝামেলা। মাঝ রাস্তায় আরিয়া এসে এক প্রকার ঝাপটে ধরল। মেয়েটাও হয়েছে নির্লজ্জ। এমন ব্যবহার দেখে সিয়াম মেজাজ ঠিক রাখতে পারেনি। ইচ্ছে মতো ধমকেছে, যদিও আরিয়ার কান্না এবং আকুতি শুনে তার কথা শুনতে রেস্টুরেন্টেও বসেছিল। তবে এতটুকুই। আরিয়ার আর কোনো কথা রাখা সম্ভব নয় তার পক্ষে। কি করেই বা রাখবে? মেয়েটা আবার ফিরে আসতে চায়, সুযোগ চায়। চাইলেই কি সম্ভব? যে মেয়ে স্বামীকে ধোঁকা দিয়ে তারই কাছের বন্ধুর কাছে চলে গিয়েছিল, তাকে ফিরিয়ে নেওয়া যায়? ভাবাও তো যায় না। তাছাড়া এখন সিয়ামের জীবনে মিলি আছে। আরিয়া তার জীবনটা এলোমেলো করেছিল, মিলি গুছিয়েছে। মিলি তার জীবনে না এলেও সে কখনোই আরিয়াকে ফিরিয়ে নিত না। বিশ্বাসঘাতকদের আবারও বিশ্বাস করা যায় না। আরিয়া হয়তো জানত না সিয়ামের পুনরায় বিয়ে করার কথা। শুনতাই সে কান্নায় ভেঙে পড়েছিল। মোহে পড়ে সে যে ভুল করেছে তা শোধরাবার সুযোগ নেই। ইশতিয়াক বিদেশে থেকেছে বহু বছর। এক মেয়েকে ছেড়ে অন্য মেয়েকে ধরা তার কাছে কোনো ব্যাপার না। আসলে একটু আবেগী হয়েই আরিয়ার প্রতি ঝুঁকেছিল সে, তবে সে আবেগ সময়ের সাথে সাথে ফুরিয়েও গেছে। সেই জন্য আরিয়াকে ছুঁড়ে ফেলতে দ্বিতীয়বার ভাবেনি। সিয়াম বাড়ি ফিরে সোজা ওয়াশরুমে ঢুকল। আরিয়াকে একসময় ভালোবেসেছিল সে, তার এমন পরিণতি মনে মনে প্রার্থনা করলেও এখন মানতে কষ্ট হচ্ছে। আর ইশতিয়াক, প্রকৃতি তাকেও বুঝি কর্মের ফল ঠিক ফিরিয়ে দেবে। আজ না হয় কাল। মিলির দেখা না পেয়ে সিয়াম একবার ডেকে উঠল। তবুও মিলির কোনো খোঁজ নেই। সিয়াম রুম থেকে বাইরে বের হয়ে মায়ের রুমে উকি দিল। রেনু বেগম মাত্র নামাজ সেরে উঠেছেন। মুখটা তার থমথমে। সিয়াম ডাকল, মা। কি? রেনু বেগমের গম্ভীর কণ্ঠ শুনে সিয়াম একটু ভরকাল। বাড়িতে কি কিছু হয়েছে? এমন চুপচাপ কেন চারিপাশ? নীরার কিছু হলো না তো? মেয়েটার কয়েকটা দিন বাদেই তো ডেলিভারি ডেট। সে বলল। নীরা কোথায় মা? কোনো সমস্যা হয়েছে? সে ঘরে শুয়ে আছে। আর মিলি? রেনু বেগম ছেলের মুখের দিকে ফিরলেন।
ছেলেটার চোখে মুখে চিন্তার ছাপ। তিনি বললেন, তুমি কোথায় ছিলে এতক্ষণ? অফিস ছুটি হয়েছ তো অনেক আগে। সিয়াম চমকে তাকালো। হঠাৎ এ কথা জিজ্ঞেস করছে কেন? তবে কি আরিয়ার সাথে কথা বলার বিষয়টা মিলি জেনে গেছে, এজন্য রেগে সামনে আসছে না? সে বলল, মিলি কোথায় মা? বাড়িতে। কোথায়? আমি তো কোথাও খুঁজে পেলাম না। তার নিজের বাড়িতে। সিয়ামের বুকটা ধক করে উঠল। তার আশঙ্কাই কি তবে সত্যি হল? মিলি তার আসার অপেক্ষা পর্যন্ত করল না। এতটা অবিশ্বাস। তবে যে সে বলেছিল সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস, সম্মান, ভালোবাসা, এত সহজে ভিত্তিটাকে নড়বড়ে করে দিতে পারল সে? সিয়ামের কণ্ঠ আটকে আসতে চাইল, তবু কোনো মতে কাপা গলায় বলল, কেন গেছে হঠাৎ? নিজ দায়িত্বে জেনে নাও। সিয়াম ধীর পায়ে নিজ ঘরে এসে দরজা আটকাল। যাবে না সে মিলির কাছে, আর কখনোই যাবে না। যে তাকে বিন্দু মাত্র বিশ্বাস করে না তার কাছে কেন যাবে? সিয়ামের রাতটা কাটল অসহনীয় যন্ত্রণায়। মিলি রুমে নেই, অথচ মনে হচ্ছে সে আশপাশে ঘুরঘুর করছে। রুমের প্রতিটি আসবাবে মিলির ছোঁয়া, ঘ্রাণ। একসময় সহ্য করতে না পেরে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। বিকেলে বৃষ্টি হয়েছিল, বাতাস ঠান্ডা। পাতলা শার্টটায় শীতে জমে যাবার উপক্রম, সে আবার ঘরে ফিরল। সৌরভ রুমে বসে দরজার ফাঁক দিয়ে ভাইয়ের কার্যকলাপ লক্ষ্য করছিল। নীরা বিছানায় পা ছড়িয়ে বসেছে, সৌরভকে মিটিমিটি হাসতে দেখে বলল, আগে জানতাম তুমি আধা পাগল, এখন দেখছি মাথা পুরোপুরি গেছে। সৌরভ বিস্ফোরিত চোখে তাকাল। বলো কি? যা দেখছি তাই, হাসছ কেন একা একা? সৌরভ লাফ দিয়ে বিছানায় উঠে এলো। তার কণ্ঠে উত্তেজনা ঠিকরে পড়ছে। ভাইকে দেখছ নীরা? নীরা চাপা ধমকে উঠল। ভাইকে শুধু দেখেই যাবা, ওরকম হতে আর পারবা না। বোনকে কি ভালোবাসে সে দেখেছ? কখনো পারবা অমন? সৌরভ চুপসানো মুখে পাশ ঘেঁষে বসল। নীরার খুব মুড সুইং হয় ইদানিং। অল্প কথাতেই কেমন রেগে যায়। এখন যদি সৌরভ নীরার কথার উত্তর দিতে যায় তাহলে নির্ঘাত লঙ্কাকাণ্ড বাঁধবে। সে মুখে মেকি হাসি ফুটিয়ে বলল, তুমি ঠিক নীরা, তুমি যা বলো সেটাই ঠিক। আমি কখনো সঠিক কথা বলি না, আমি তো ভীতু, বউকে পর্যন্ত ভয় পাই। শেষের কথাটা সে একটু আস্তেই বলল, নীরা তবু শুনে ফেলল। কড়া চোখে তাকাতেই সৌরভ পরিমরি করে ওয়াশরুমে ছুটল। সকালে নাস্তার সময় সিয়ামকে দেখে রেনু বেগম আঁতকে উঠলেন। তুই এখানে কেন? সিয়াম পরোটা মুখে পুরতে পুরতে বলল, এখানে ছাড়া কোথায় বসব? মেঝেতে। না না, মানে এ বাড়িতে কেন? সিয়াম কপাল কুঁচকে তাকাল। তুমি কি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো? রেনু বেগম কপাল চাপড়ালেন। তার ছেলেটা একটু বেশি বোঝে নাকি উল্টো বোঝে? সৌরভ ততক্ষণে আবার মিটমিট করে হাসি শুরু করে দিয়েছে। নীরা পাশ থেকে গুঁতো মারতেই সে চুপ হয়ে গেল। নীরা বলল, মা সে কথা বলেনি ভাই, বলতে চেয়েছে যে আপনি মিলির খোঁজে গেলেন না। কোথায় তোমাদের বাড়ি? নীরা সম্মতি সূচক মাথা নাড়ল। সিয়াম বলল, সেখানে গিয়ে আমি কি করব? মিলি বেড়াতে গেছে, বেরিয়ে আসুক। রেনু বেগম দাঁতে দাঁত চেপে বললেন, সে আর কখনো আসবে না বলেছে। সিয়াম খাওয়া শেষ করে উঠে দাঁড়াল। বলল, আচ্ছা। অফিসে পৌঁছানোর ঘণ্টা দুয়েকের মধ্যে খবর এলো নীরার লেবার পেইন উঠেছে। সিয়াম তড়িঘড়ি করে হাসপাতালে গেল। সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করতে হবে। সে কথা শোনার পর থেকেই সৌরভ হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে।
রেনু বেগম একা তাকে সামলাতে পারছেন না। সিয়াম গিয়ে তাকে জড়িয়ে ধরল। বলল, কান্নাকাটি করলে তোকে হনুমানের মতো দেখায় সৌরভ, নিজের ছেলে মেয়ের সামনে এই রূপ প্রদর্শন করিস না, ভয় পাবে। রেনু বেগম হেসে ফেললেন। সৌরভও হাসল। মিলি যখন হাসপাতালে এলো তখন রাত হয়ে গেছে। আতাউর রহমান ছুটে নীরার কেবিনে ঢুকলেন। তার ছোট্ট পুতুলগুলো আজ কত বড় হয়ে গেছে। এক পুতুলের কোলজুড়ে আরেকটা পুতুল খেলা করছে। মিলি পাশে বসে বলল, মেয়েটা তোর মতো হয়নি রে আপা, একদম সৌরভ ভাইয়ের মতো হয়েছে দেখ। নীরা বলল, তোর মেয়েটাও সিয়াম ভাইয়ের মতো দেখতে হবে। মিলি প্রতিবাদ করে উঠল, একদম ওই বদলোকের কথা মুখে আনবি না আপা, শয়তান লোকটার উপর আমি রেগে আছি জানিস না। এদিকে সেও যে উল্টো রাগ করে আছে সে কথা জানিস। তার রাগ আমি ছুটাব তো? কত বড় সাহস, আমি ওই বাড়ি থাকলেও তার কিচ্ছু যায় আসে না। দিব্যি খেয়ে দিয়ে অফিসে গিয়েছিল, এদিকে আমি বিরহে শেষ। সে রাতে সিয়ামের আর দেখা মিলল না। সারাদিন সে দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে পড়েছে। রেনু বেগম এক প্রকার জোর করেই তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। তাছাড়া আগের রাতটাও তো তার নির্ঘুম কেটেছে। সকাল সকাল হাসপাতালে পৌঁছুতে মিলির দেখা মিলল। সিয়াম পাশ কাটিয়ে নতুন সদস্যটিকে পুনরায় দেখতে কেবিনে ঢুকল। মিলি ভেবেছিল সিয়াম তার সাথে কথা বলতে এলেও সে কথা বলবে না, মুখ ঘুরিয়ে বসে থাকবে, খুব জোর যখন করবে, বার কয়েক সরি বলবে, তখন মিলি তাকে ক্ষমা করবে। কিন্তু সিয়ামের উল্টো এড়িয়ে যাওয়া দেখে সে অবাক হয়ে বসে থাকল। মিনিটখানেক পরে সিয়াম বাইরে এলো। বসল মিলির পাশে, তবে খানিকটা দূরত্ব নিয়ে। মিলি বলল, আমি আপনার উপর রেগে আছি। সিয়ামও পাল্টা জবাব দিল, আমিও রেগে আছি। কেন? এত বড় একটা ব্যাপার তুমি আমার থেকে লুকালে কিভাবে পারলে? মিলি এবারে খানিকটা লজ্জা পেল। বলল, বলবো বলেই তো সারপ্রাইজের ব্যবস্থা করেছিলাম, বাড়িতে বেলুন কেক এনে একাকার। অথচ তুমিই তো এলে না। আমার কতটা খারাপ লেগেছিল জানো? এমনি সময় তো আমায় না পেলে সাথে সাথে চলে যেতে, এবার গেলে না কেন? রেগে ছিলাম তো। মিলি মিষ্টি হাসল। আচ্ছা, তবে জানলে কিভাবে? টেবিলের ওপর প্রেগন্যান্সি রিপোর্টের কাগজগুলো ফেলেই চলে গিয়েছিলে যে, সেখান থেকেই জানলাম। বাড়ির লোকগুলো তো আর বলবে না? শিখিয়ে দিয়ে গেছিলে। মিলি জোরে মাথা নাড়ল। সিয়ামের আরেকটু পাশ ঘেঁষে এগিয়ে বলল, তুমিও রাগ করে আছো, আমিও রেগে আছি। তবে আসো রাগে রাগে কাটাকাটি করি। সিয়াম বাদ সাধল, উহু, আমি অন্য আরেক কারণেও রাগ করেছি। মিলি মৃদু চিৎকার করল, আরো? তুমি আরিয়ার সাথে আমায় দেখেও আমায় কিছু জিজ্ঞেস করনি কেন? সামনে কেন যাওনি? আমি প্রথমে ভেবেছিলাম আমায় অবিশ্বাস করে তুমি চলে গেছো। পরে যদিও রিপোর্ট কার্ডটা পেয়ে ধারণা বদলেছে। কি বলো, সামনে যাব কিভাবে? কি পরিমাণ রেগে ছিলে তুমি, চোখ দুটো থেকে মনে হচ্ছিল আগুন বের হচ্ছে। আমি শপিং সেরে হাসপাতাল থেকে একেবারে বাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু বান্ধবীটাই জোর করে রেস্টুরেন্টে নিয়ে গেল। একটু চুপ থেকে আবার বলল, আরিয়ার সাহস আছে বলতে হয়, যেভাবে ধমকাচ্ছিলে। আমি হলে নির্ঘাত হার্ট ফেল করতাম। তোমার হিংসা হয়নি? মিলি হেসে ফেলল। সে আবার বলতে মনে হচ্ছিল মেয়েটার চুল টেনে ছিঁড়ে ফেলি। এ পর্যায়ে সিয়াম নিজেও হেসে ফেলল। বলল, অবিশ্বাস করবে না তো কখনো? তার আকুল কণ্ঠ শুনে মিলির ভেতরটা কেঁপে উঠল। সে সিয়ামের কাঁধে আলতো করে মাথা রাখল।
বলল, কোনোদিনও না। সমাপ্ত।